এবার বের হয়ে আসলো থলের বিড়াল। ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন ৩ উপদেষ্টা। ইউনূস সরকারের ভেতরের গোপন চক্রান্ত ফাঁস। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম লজ্জায় জামায়াতে আমির। রাজাকার স্লোগানে হঠাৎ উত্তাল রাজনৈতিক অঙ্গন। সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি। দেশে ফিরছে শেখ হাসিনা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পতাকা উত্তোলন। তারেক রহমানের সাথে গোপন সমঝোতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের অন্দরে থাকা এক গভীর রহস্য। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটিই প্রশ্ন, নির্বাচন বিলম্বের পেছনে কি কোনো নীল নকশা কাজ করছিল? তদন্তে বেরিয়ে আসছে এক ভয়াবহ অভিযোগ। শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার তৎপরতা চালিয়েছিল। অভিযোগের আঙুল অন্তত ৩ জন উপদেষ্টার দিকে, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছেন। আর তাদের এই কৌশলের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তথাকথিত মব সন্ত্রাস বা গণ অস্থিরতার এক কৃত্রিম পরিবেশ। এমন এক গুমোট পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষের মনে হতে থাকে এখনই নির্বাচন মানেই বড় কোনো বিপর্যয়। অথচ শুরুর দিকে প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস নিজেই দ্রুত নির্বাচনের পক্ষপাতী ছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, একের পর এক সংস্কার প্রস্তাব সামনে এনে পরিস্থিতিকে জটিল করা হয়েছে। সমালোচকরা বলছেন এটি ছিল মূলত সময় ক্ষেপণের এক নিপুণ কৌশল। উপদেষ্টাদের যুক্তি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু বিশ্লেষকদের মতে এই যুক্তির আড়ালে লুকিয়েছিল ক্ষমতা দীর্ঘায়িত করার এক গভীর নীল নকশা এবং পছন্দের কোনো শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের সুদূর প্রসারী পরিকল্পনা। নাটকীয়তা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, বিদেশি কূটনৈতিক মহলেও এই বিলম্বের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরার চেষ্টা চলেছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রায় প্রতি সন্ধ্যায় বসত এক গোপন বৈঠক, যেখানে অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্রে থাকা প্রভাবশালী কিছু ব্যক্তির উপস্থিতির অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে খোদ ডক্টর ইউনূসকেও বারবার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করা হয়, যা শুনলে যে কারো গা হিম হওয়ার অবস্থা হতে পারে। লন্ডনের গোপন বৈঠক থেকে শুরু করে প্রশাসনকে দুর্বল করার প্রচার, সবই ছিল একই সুতোয় গাঁথা। মব শাহিন্যতার আড়ালে যখন প্রশাসনিক গতি থমকে যায়, তখন সেনাবাহিনী সতর্ক থাকায় বড় কোনো অস্থিরতা এড়ানো সম্ভব হয়েছে। অভিযোগের পাহাড় আরও উঁচুতে ওঠে যখন জানা যায় বিদেশ সফর, জনমত জরিপ আর কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেও পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা চলেছে। কিন্তু শেষ রক্ষা কি হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জনচাপ আর আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতায় পিছু হটতে বাধ্য হয় সেই অশুভ চক্র। ভোটের দিনের চূড়ান্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়, তখনই সম্ভবত সেই কুখ্যাত প্ল্যান 2 থেকে সরে আসতে বাধ্য হয় কুশীলবরা। অন্তর্বর্তী সরকারের অন্দরের এই গোপন খেলার খবর এখন টক অফ দ্য কান্ট্রি। এই নীল নকশা কি পুরোপুরি নস্যাৎ হয়েছে, নাকি এখনও ঘাপটি মেরে আছে কোনো অপশক্তি? সময় এর উত্তর দেবে। ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া যেন ডক্টর শফিকুর রহমানের জন্য শাপে বর হল। ভাষা শহীদদের সম্মান জানাতে গিয়ে জামায়াতে ইসলামীর আমিরকে পড়তে হলো রাজাকার ও ৭১-এর দালাল স্লোগানের মুখে। পরিস্থিতি এমন ছিল যে স্লোগানের শব্দে রীতিমতো পিষে যাচ্ছিল পুরো দলটি। আর সেই উত্তপ্ত পরিস্থিতিতে সাংবাদিকরা যেন আগুনে ঘি ঢেলে দিলেন। এতদিন ফুল দেওয়া ছিল নাজায়েজ, আজ হঠাৎ জায়েজ হলো কিভাবে? সংবাদকর্মীর এমন তেতো প্রশ্নে রীতিমতো জ্বলে ওঠেন ডক্টর শফিকুর। কোনো তোয়াক্কা না করে এর কড়া জবাবও দেন তিনি। কিন্তু জামায়াতের এই আকস্মিক ভোল বদলের রহস্য কি? ফতোয়াবাজদের উচিত শিক্ষা দিতেই কি তাদের এই নতুন চাল? চলুন আজ আমাদের এই প্রতিবেদনে আসল খেলাটা ফাঁস করা যাক। ঘটনাটি ঘটে ২১শে ফেব্রুয়ারির ঠিক প্রথম প্রহরে। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা ২২ বড় বড় সব ভিআইপিরা বিদায় নেওয়ার পর চারপাশ যখন কিছুটা শান্ত, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় কাণ্ড। বিরোধী দলীয় নেতা হিসেবে জীবনের প্রথমবার বিশাল গাড়িবহর নিয়ে শহীদ মিনারে পা রাখলেন ডক্টর শফিকুর রহমান। তার সাথে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং এটিএম আজহারুল ইসলাম সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে তারা অত্যন্ত শান্তভাবে মোনাজাত ধরলেন। তখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে একটু পরেই সেখানে কি ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। বিপত্তিটা শুরু হলো মোনাজাত শেষে ফেরার পথে। যখন তারা গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখন এক মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। একদল যুবক হঠাৎ তেড়ে এসে রাতের নীরবতা ভেঙে আক্রমণাত্মক স্লোগান দিতে শুরু করল। চারপাশ থেকে ধেয়ে আসছিল রাজাকার আর ৭১-এর দালালের মতো উস্কানোমূলক শব্দ। এমনকি তাদের মুখের ওপর এই মুহূর্তে বাংলা ছাড়ো স্লোগানও ছুড়ে দেওয়া হয়। প্রকাশ্য স্থানে এমন তোপের মুখে পড়ে জামায়াতের শীর্ষ নেতারা এক প্রকার
দিশেহারা হয়ে পড়েন। ক্যামেরার সামনে একটি বড় দলের প্রধান নেতার এই অবস্থা সত্যিই ছিল এক অস্বস্তিকর দৃশ্য। তবে জামায়াতের কর্মীরাও দমে যাওয়ার পাত্র ছিলেন না। নিজেদের নেতাকে হেনস্থা হতে দেখে তাদেরও রক্ত গরম হয়ে ওঠে। তারা সঙ্গে সঙ্গে পাল্টা হুঙ্কার দিয়ে স্লোগান দিতে শুরু করেন, লাল সালাম গোলাম আজম। এই স্লোগান আর পাল্টা স্লোগানে মাঝরাতের শান্ত শহীদ মিনার মুহূর্তেই এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ধাক্কাধাক্কি আর উত্তেজনা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে মনে হচ্ছিল হাতাহাতি লেগে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এসে নিরাপত্তা বলয় তৈরি করে তাদের নিরাপদে বের করে নিয়ে যান। কিন্তু হেনস্থা যেন শেষই হচ্ছিল না। সামনে এগোতেই সাংবাদিকদের জটলার মুখে পড়েন জামায়াত আমির। উত্তপ্ত পরিবেশে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, এতদিন তো ফুল দেওয়াকে নাজায়েজ মনে করতেন, আজ হঠাৎ এলেন কেন? এই তেতো প্রশ্নে ডক্টর শফিকুর ক্ষোভে ফেটে পড়েন এবং বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেন। পরে কড়া গলায় বলেন, এমন পবিত্র দিনে আজে বাজে প্রশ্ন না করাই ভালো। তিনি একে তার সরকারি দায়িত্ব হিসেবে উল্লেখ করে ভাষা শহীদ থেকে শুরু করে জুলাই আন্দোলনের সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 2026 সালের এক নতুন বাংলাদেশের চিত্র। একদিকে খোলা আকাশের নিচে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, আর অন্যদিকে দেশজুড়ে দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়গুলোর তালা খোলার দৃশ্য এ যেন একই মুদ্রার এপিঠোপিঠ। গত 18 মাস ধরে যে অফিসগুলো নিস্তব্ধতা আর ধুলোর আস্তরণে ঢাকা ছিল, যেখানে জং ধরা তালা ছিল নিত্যসঙ্গী, সেখানে হঠাৎ করেই ফিরছে প্রাণের স্পন্দন। ঝাড়ু পড়ছে মেঝেতে, উড়ছে জাতীয় পতাকা, আর দেয়ালে আবারও দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের নীল নকশা শুরু হয়েছিল 12 তারিখের ভূমিদশ জয়ের ঠিক পরদিনই। পঞ্চগড় সদর উপজেলায় এক বিএনপি নেতার হাত ধরে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়ার ঘটনাটি যেন সারা দেশে একটি অলিখিত বার্তার মতো ছড়িয়ে পড়ে। এরপর একে একে খুলনা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার বিয়ানীবাজারেও দেখা গেছে একই ভয়াবহ ও চমকপ্রদ চিত্র। খুলনার রূপসা ও সোনাডাঙ্গা এলাকায় 18 মাসের জমাট ধুলো সরিয়ে যখন কর্মীরা ঝাড়ু দিচ্ছিলেন, তখন সাধারণ মানুষের চোখে ছিল একরাশ অবিশ্বাস। চট্টগ্রামে তো রীতিমতো নতুন প্যানোফ্লেক্স আর সাইনবোর্ড টাঙিয়ে সরব হওয়ার চেষ্টা করছে দলটি। কিন্তু প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিশাল জয়ের পর আওয়ামী লীগ কোন সাহসে মাঠে নামছে? এই রহস্য কি কেবল সাহসের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক কৌশল? বিশ্লেষকদের মতে এই উত্তরের শেকড় লুকিয়ে আছে রাজনীতির গভীর অন্দরে। নির্বাচনে বিএনপি জিতলেও একটি বিশাল সংখ্যক সাইলেন্ট ভোটার এবং সাবেক আওয়ামী লীগপন্থী ভোটার জামায়াত এনসিপি জোটকে ঠেকাতে ধানের শীষে ভোট দিয়েছে। বিএনপি এখন সেই ভারসাম্য রক্ষা করতে চাইছে। 17 বছর পর ক্ষমতায় ফেরা বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মিত্র জামায়াত ও এনসিপি জোটের পাহাড় সম চাপ। এই চাপ সামলাতে আওয়ামী লীগের মতো অভিজ্ঞ রাজনৈতিক শক্তিকে মাঠে কিছুটা জায়গা দেওয়া বিএনপির জন্য এক কৌশলগত সুবিধা হতে পারে। শত্রু যখন দুর্বল, তাকে পুরোপুরি নির্মূল না করে বাঁচিয়ে রেখে অন্য শক্তিশালী পক্ষকে দমানোর পুরনো চাল চলছে বিএনপির নীতি নির্ধারকরা, যা দেখে অনেকের গা হিম হওয়ার অবস্থা হতে পারে। তবে এই সহাবস্থান সব জায়গায় মসৃণ নয়। ঢাকার আশেপাশের জেলা ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় আওয়ামী লীগ কর্মীরা অফিস খোলার চেষ্টা করলে ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে সাধারণ মানুষ খুনিদের আস্তান এই বাংলায় হবে না স্লোগান দিয়ে বিক্ষোভ করছে। লক্ষণীয় বিষয় হল, যেখানে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানেই আওয়ামী লীগ তুলনামূলক নির্বিঘ্নে অফিস খুলতে পারছে। অর্থাৎ বিএনপির মৌন সম্মতি বা গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলা প্রায় অসম্ভব।